প্রকৃতি ভীষণ রুষ্ট, গনগন করছে আকাশটা। মাঝে মাঝে এমন একটা বাজ পড়ছে যেন কানের তাল ফেটে যাওয়ার উপক্রম। অথচ বিকেলের হলদে রোদের কি ছায়া-ছাউনি না ছিল। গরমের রাতে ঘুমানোর আগে গোসল করার সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল নূর। অথচ এখন কেঁপে কেঁপে উঠছে। শীতের শব্দ শেষ। টিউশনিতে পড়তে গিয়ে সন্ধ্যা পেরোলো। বাহিরে তখনও ঘোর আঁধার হয়নি। অথচ ঘরের ভেতর যেন আরামবাস্য। দরজা খুলে ভেতরে পা দিতেই ভাবসা গন্ধে ক্লান্ত গাটা গুটিয়ে উঠল। কাঁধে ব্যাগ নামিয়ে রেখে জানালা খুলে দিল। জানালার ওপাশে বাহিরে ছোট বারান্দা। যাক সামান্য আলোয় আসে জানালা দিকে। গোধূলি আলো সে দেখল। মলিন বদনে নয়না ঘুমিয়ে আছে, জাগিয়ে তুলল না আর। হাত মুখ ধুয়ে রাতের রান্না করতে বসলো। এর মাঝে কারেন্ট গেল। ঠিক তখনই তার মনে পড়ল ঘরের মোম শেষ। পাখির বাসার মতো ঘরটায় তন্ন তন্ন করে খুঁজে একটা আধজ্বালা মোম বের করে তাই নিয়ে কোনো মতে রান্না শেষ করলো। বিপরীত তো হলো মাকে খাওয়ানোর পর ওষুধ বক্সে হাত দিতে দেখে ঔষধ শেষ। আতঙ্কে ওঠে নূর। ঘরে কারেন্ট নেই, বাহিরে কালবৈশাখী, এর অবস্থায় বেরোবে কিভাবে? না বেরোলেও যেন না। নয় না উচ্চ রক্তচাপে রোগী, সাথে আছে ডায়াবেটিস। ওষুধ যে খাওয়াতেই হবে। আধ ঘন্টা তুমুল দুশ্চিন্তার পর মাথায় বুদ্ধি খেয়ালো যে ফার্মেসি থেকে ওষুধ কিনে তার হোম ডেলিভারি দেওয়া টাকা একটু বাড়িয়ে দিতে হবে। তা হোক গে, আগে ঔষধ পাওয়াটা জরুরি। ব্যাগ হাতে ফার্মেসির কার্ড বের করলো নূর। মেঝেতে বসে মোমের ক্ষীণ আলোয় নাম্বার তুলে লাগলো তার মুঠোফোনে। ক্লান্ত চোখে কি দেখলো জানে না। শেষে 6-এর জায়গায় 9-এ চাপ দিয়ে নিশ্চিন্ত মনে কল করে বসলো। সে কল রিসিভ হলো 1 সেকেন্ড বিশেষ মধ্যে। থমথমে পরিবেশ আরও একটু থমথমে করে ভেসে এলো গম্ভীর পুরুষালী কণ্ঠ, আসসালামু আলাইকুম। সহসা নূর কেঁপে উঠল খানিক। ঝড়ের প্রভাব নাকি কণ্ঠের ডপাত বোঝা গেল না। শুকনো একটা ঢোক গিলে বলল, ওয়ালাইকুম আসসালাম। আমি পাশে গালি নয়না বনু মেয়ে, আপনার মেয়ে, আপনার থেকে যে ঔষধ নিয়ে প্রতি মাসে। ভেবে এলো বিব্রত স্বর, জি। আসলে আম্মা ওষুধগুলো শেষ, আমি একদমই খেয়াল করিনি। আপনারা তো হোম ডেলিভারি দেন। আমা আমি চার্জ দেব। কষ্ট করে দিয়ে একটু ওষুধগুলো বাসায় দিয়ে যেতেন, খুবই উপকার হতো। আসলে বাইরে জ্বর হচ্ছে তো, আমি আম্মাকে একা রেখে বেরোতে পারছি না। জবাব আসছে না ওপাশ থেকে। নূরের নিজের অন্তত এখন কাল বৈশাখী আকাশের ন্যায় গুম গুম করছে। বয়স্ক লোকটা বড্ড খিটখিটে। কতবার বাকি নেওয়ার জন্য লোকজনের সামনে অপমান করেছে নূরকে। সেই লোক কি এই ঝড়ের রাতে ওষুধ পৌঁছে দিতে রাজি হবে? নিজের বোকামিতে নূর নিজেই বিরক্ত হয়ে উঠল। কোনো কিছু না ভেবেই বলতে গেল, অহেতু অপমান। বেয়া বেয়ারা জবাব তাও শেষমেশ মত বেয়ারাপানা করেই ফেলল, চার্জ না হয় একটু বাড়িয়ে দিব চার্জটা। নূর যথাসম্ভব চেষ্টা করলো বিয়ন বজায় রেখে কথা বলার। চেষ্টা বেশি হয়ে গেল সম্ভবত। বিনয়ের সাথে অসহায় উপরে পড়তে লাগলো কষ্টে। ওপাশে ব্যতীত তখনও নিশ্চুপ। সন্দেহ হলো নূরের। ফোনটা চোখের সামনে ধরে দেখলো কল আদৌ চলছে তো। কল চলছে। চলছে কথোপকথন। নূর একা অনুরাধি করে অসভ্য লোকটার কাছে অপমানিত হচ্ছে। নিজের আত্মসম্মানের সামনে মায়ের শরীরের বড় করে দেখতে পারল না। কণ্ঠে অসহায়ত্ব নিভে গেল দপ করে। গমগম স্বরে বলল, এত রাতে কল করার জন্য মাফ করবেন চাচা। আপনি যে বৃদ্ধের সাথে সাথে বিবেকহীনতা ভুলে গিয়েছিলাম। পাঠাতে হবে না ঔষধ। বিরক্ত করার জন্য দুঃখিত। আসসালামু আলাইকুম। প্রেসক্রিপশন কোথায়? নূর রিনরিনিয়ে রাগী কথার মাঝে ভেসে এলো থমথমে গম্ভীর পুরুষালী কণ্ঠ। আরও একবার না চাইতেও কেঁপে উঠল নূর। সাধারণত ঝড় হলে এখানে নেটওয়ার্ক কাজ করে না। তখন শব্দ আসে ছাড়াভাবে। অথচ আজকে শব্দ আসছে প্রবল ডপাট নিয়ে। প্রেসক্রিপশন তো আমার কাছে। বোকা বোকা গলায় জানল নূর। ওপাশে কণ্ঠে বলল, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে ছবি তুলে পাঠান। বিবকে পাঠান নূর। মুঠোফোন ছবি তুলে কি করে? দুশ্চিন্তায় ঘেমে উঠল নূর। দুঃখে কান্না পাচ্ছে এবার। সাওয়াসারির মায়ের ফ্যাকাশে মুখটার দিকে তাকিয়ে কাঁদো কাঁদো গলায় বলল, আমার তো স্মার্টফোন নাই চাচা। ছবি কিভাবে পাঠাবো? কিছুক্ষণ নীরব রইল অপরপক্ষ। সেকেন্ড সাতেক পর বলল, ওষুধের নাম বানান করে বলতে পারবেন? জবাব না দিয়েই প্রেসক্রিপশন হাতে নাতে লাগলো নূর। মোমের আলোয় সামনে ধরে দেখলেন
চিকিৎসকের মহান চিত্রকল্প তার জ্ঞানের বাহিরে। এর মধ্যে আবিষ্কার করার চেয়েও এভারেস্ট চাওয়ার বুঝি সহজ। নূর এবার হতাশ। এত বাধা পেরিয়ে শেষ ঠিকানা প্রেসক্রিপশনের কাছে হেরে গেল। হার মেনে নিয়ে ফোঁস করে শ্বাস ফেলে বলল, বাদ দিন চাচা, আমার হয়তো থাকলে এমনিই বাঁচবে। আপনি ঘুমান। অযথা আপনাকে বিরক্ত করলাম। কিছু মনে করবেন না প্লিজ। ওষুধের প্যাকেটে আছে না? তার গা থেকে দেখে বলুন। নূর ভীষণ রকম চমকালো। সত্যি তো, ঔষধের গা দেখেই বলতেই তো হয়। এর বুদ্ধি তো মাথায় আসেনি কেন? দুশ্চিন্তার নিউজের কাছে এসে নাকি? নূর ঝটপট করে ওষুধের বক্স থেকে সবগুলো শেষ হওয়া পাতা উপুড় করে মেঝেতে ঢাকলো। তারপর একটা একটা করে বানান করে সবগুলো ওষুধের নাম বলল। ওপাশে ব্যক্তি আর একবার কথা বলছে না। ঠিকানা বলুন। নূর প্রবল উচ্ছ্বাসে তার ঠিকানা বলল। গলির নাম্বার, কোন দিকে দিয়ে ঢুকবে, কত নাম্বার বাড়ি হয়, বাড়ির গায়ের রং কেমন, সবকিছুই হুবহু বর্ণনা দিতে তবে ফোন রাখলো। রাখার পর বুঝলেন যা করেছে ঠিকই করেছেন। কেননা ডেলিভারির ম্যান যদি ঠিকানা না চিনত, তার ক্ষমতা ছিল না আরেকজন কল করে বলা। কল কাটার সাথে সাথেই মেসেজ এলো, অবশিষ্ট ব্যালেন্স ৮ পয়সা। ছোট করে শ্বাস ফেলে মেঝে থেকে ওষুধের প্যাকেটগুলো গুছোতে লাগলো নূর। কাজের ক্ষিপ্ততা শূন্য কোঠায়। ক্ষীণ আশার হাতে কাজ শেষ হতে হতে যেন ঔষধ এসে যায়। অপেক্ষায় বড় কঠিন কাজ। নূরের সায় না। কাঁপাচ্ছে গতিতে কাজ সরালো নূর। বক্সটা নয়নার শিয়ারে রেখে বসলো পাশে। হাত বুলাতে লাগলো আধা পাকা আধকাচা চুলের গায়ে। বেঘোরে ঘুমাচ্ছে নয়না। নূরের বুক ধপ করে উঠল একবার। নাকে সামান্য হাত থেকে নিশ্চিন্ত হলো নয়নার শ্বাস চলছে দেখে। নূরের শ্বাস গতি পেরোলো যেন। জানালার কাজে সময় অক্ষমতা, অথচ এখন এই কর্ম হয়েছে যে জগতের সামান্য ঝড় হাওয়াদের ডেকে আনে নূরের ঘরে ফেলেছে। সাথে আমের শুকনো ভেজা পাতা তো আছেই। কিছু কিছু চিকন ডাল জানালা গ্রিনের সাথে লেগে বারান্দায় পড়ে রয়েছে। নূর পা দিতে ঠান্ডা পা দিয়ে শিহরণ বয়ে গেল। ঝড়ের দাপটে চোখ খুলে তাকানো যায় না। গলায় ঝুলনো ওড়না সারা গায়ে জড়িয়ে নিল নূর। পিট পিট করে তাকিয়ে জানালার পাল্লা দিয়ে ফিরে এলো। ফোন অন করে সময় দেখলো, সাহস পাচ্ছে না। ব্যালেন্সের সাথে চার্জও নেই এর কোঠায়। বন্ধ হয়ে গেলে ঘোর বিপদ। ডেলিভারি ম্যান কল করলে পাবে না। মাথায় একরাশ একটা দুশ্চিন্তা নিয়ে নূর পৃথিবীর সবচেয়ে কঠিন কাজটা করতে লাগলো, অপেক্ষা। নূরের মনে হলো এ তার জীবনের দীর্ঘতম রাত। বাবার জানালার রাতে পর আর কোনো রাতই এর দীর্ঘ হয়নি। এত নিষ্ঠুর হয়নি। দীর্ঘ রাতে তার বড় হয়। জীবনের বড় বড় সব অঘটন দীর্ঘ রাতেই ঘটেছে। নূরের আত্মাটাও আচমকাই হিম শীতলতায় ছেড়ে গেছে। এসব ভাবতে নেই। মানুষের মন ভালো হলে না তা হতে পারে, কিন্তু খারাপ ভালোই হবে। নূর তাই ভাবনা বাদ দিল। মানে কবজেতে তাল লাগিয়ে গুনগুন করে জিকির করতে লাগলো। আল্লাহ পাক সহায় হলেন। অপেক্ষায় শাস্তি কাল কমে যায়। মেঘের গর্জনের মাঝে ঝনঝন করতে হাতে থাকা ফোনটা বেজে উঠল। শব্দ কানে পড়া মাত্রই রিসিভ করে কানে ধরল নূর। ভেসে এলো আবারও সেই অতি গম্ভীর কণ্ঠস্বর, গেট খুলুন। আকাশে একটা বাজ নূরের মাথায় ভেঙে পড়ল যেন। তখন দুশ্চিন্তায় মাথায় কাজ করেনি। এখন বুঝেছে এ কণ্ঠ তো ফার্মেসি চাচার না, দোকানের ছেলেটা। গলাও চেনে নূর। বাচ্চা ছেলে, চিকন গলা, কিন্তু এই গলা যে অন্তরে কাঁপা তুলল। চাচার ছেলে ফোন ধরেছে, কিন্তু সে তো শুনেছিল কানাডায় থাকে। তবে আপনি চাচার কে হন? নূর আপ্রাণ চেষ্টা করলো আতঙ্কায় চেপে রাখতে। খুব একটা সফল হলো না বোধহয়। তার চাপা আতঙ্কে আরও বাড়িয়ে গম্ভীর স্বরে বেজে উঠল, ডেলিভারি ম্যান। কিন্তু রাফি গলা তো এমন না। আমি রাফি নয়, তবে নতুন কাজে এসেছি। ও আচ্ছা। এখন কিছুটা চিন্তা কমালো নূরের। ফার্মেসি চাচা বাদবস্ত অভ্যাস তো আছে কিছুদিন পর পর লোক বদলানো। এক মানুষের বেশি দিন বিশ্বাস করতে পারে না তিনি। হাতে পারে এক একজনের নতুন রেখেছেন। তাছাড়াও অনেক দিন দোকানের দিকে যাওয়া হয়নি নূরের, তাই হয়তো খবর পায়নি। আসছি বলে ফোনটা কাটলো নূর। ফ্ল্যাট ফ্ল্যাট লাইট অন করার সাথে সাথে বন্ধ হয়ে গেল। চার্জ শেষ। তবুও ভালো ঔষধ আসার পর শেষ হলো। মেঝে থেকে মোম তুলে দরজা খুলতে গেল নূর। ছিটকাতে হাত দিয়ে থমকে গেল। মোম রেখে ওড়নাটা ভালো করে মাথায় দিয়ে পেঁচিয়ে নিল। ঢোক নিয়ে মুখ নিল মুখ। লোকটা যদি খারাপ
অভিসন্ধি নিয়ে এসেও থাকে তাহলেও ক্ষতি করার উপায় কম। বারান্দায় গ্রিন দেওয়াল আছে। এমন অবস্থায় সে গুলি মারলেও নূরের ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। তীর ধনুকের যুগে কেউ ছুড়বে না, আর সে একটা সম্ভাবনা থাকে এসিড। সে সম্ভাবনা থেকেই মুখ ঢাকা। বুক ভরে শ্বাস নিয়ে দরজা ছিটকিনি খুলতে নূর। বাম হাতে ওড়না টেনে মুখে ধরে ডান হাতে মেঝে থেকে মোম উঠিয়ে নিল। ২ আঙুল দিয়ে মোম ধরে না বাকি আঙুল দিয়ে দরজা টেনে খুলতেই এক দপ বেপরোয়া ঝড়ে হাওয়া লণ্ডভণ্ড করে দিল যুবতীও পরিকল্পনা। কেঁপে উঠল মোমের লোহিয়ার শিখা। ওড়না ছেড়ে হাত দিয়ে আড়াল করে ধরল নূর। কাপা স্বরে গেল মুখ থেকে। ধবধবে ফর্সা চেহারা হলদে আলোয় ঠিকঠাক পড়ল। চিত্রশিল্পী নতুন আস্তে ফুটে উঠল এক অসামান্য রূপবতী অবয়ন। কালো চুল, কালো ওড়না, সদ্য ফোটা শাপলা ফুলের ন্যায় নরম আভা ছড়াতেই লাগলো ঝড়ের বুকে। দমকা হাওয়ায় আবদ্ধ চুলগুলো বাঁকিয়ে দিচ্ছে মাঝ বরাবর আঁকা রোল লাইনের ন্যায় সিথি। কয়েকজন আছড়ে পড়েছে সতর্ক চোখের ওপর। ভীত সন্তুষ্ট চোখে জোড়াও আগুনের শিখায় ছেড়ে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো সামনে। গাঢ় আধার গায়ে মেখে দাঁড়িয়ে আছে সুঠাম পুরুষালী দেহ। স্থির অনড় বেঁচে থাকা নিয়ে সন্দেহ হয়। নূর ধারালো দৃষ্টি তার হাতের দিকে তাকালো। ডান হাতে ধরা বড় আকৃতি পেট মোড়া পলিথিন ব্যাগ, বাম হাতে ছাতা। হাত বন্ধ দেখে অগোছালো স্বস্তির শ্বাস ফেলে বলল নূর। মোম হাতে এগিয়ে গেল দরজা। হাত মুখের সামনেই ধরতেই প্রতিফলিত হলো একজোড়া নিবদ্ধ চোখ। ঘন পাল্লায় আটকানো বাদামি মনের গম্ভীর চোখ। নূর হারালো না সে গম্ভীরতায়। কাল বৈশাখীর ন্যায় তেজশ্রীর কণ্ঠে বলল, দরজা খুলতে পারবেন না। ওষুধ একটা একটা করে বের করে গ্রিনের ফাঁকা দিয়ে দিন। ভ্যাবাচেকা পরিবর্তন এই লোকটা, অথচ মাস্ক পরে থাকা বোঝা গেল না। নূরের চোখে চোখ রেখে নিঃশব্দে ছাতাটা এগিয়ে দিল। ডান হাতে মোম বাম হাতে নিয়ে গ্লিনের ফাঁকা দিকে ডান হাতে বের করে দিল নূর। ছাতা ধরে রইল মাথায়। অঙ্গুত্ব একটা একটা করে ওষুধের প্যাকেট বের করে গ্লিনের ফাঁক দিয়ে আলতো করে ছুঁড়ে মারতে লাগলো। সব কয়টা প্যাকেটে পাঠাতো নূর চোখে চোখ রেখে। নূর থমথম খেয়ে খেলো না। দ্বিতীয় গম্ভীর নিয়ে নিজেও তাকিয়ে রইল তার চোখের মলিনের গায়ে। সময়ের সাথে সাথে ধীরে ধীরে কুঞ্চিত হতে কপাল ভ্রু। ওষুধ পাঠানো শেষ। থম মেরে দাঁড়িয়ে রইল লোকটা। নূর আর চোখে তাকিয়ে দেখলো পলিথিন ফাঁকা। তীক্ষ্ণ স্বরে বলল, বিল কোথায়? বিল দিন। বিল ছাড়া ঔষধ নেব না। আগন্তুক নজর সরল না। মন্ত্রমুগ্ধের ন্যায় সে চোখে আঁকড়ে নুয়ে প্রতিশ্রুতি সমন্বয়হীন ন্যায় ডান হাত পকেটে ঢুকে বিল বের করে এগিয়ে দিল নূরের দিকে। নূর ডান হাতের দিকে ইশারা করে বুঝলো ছাতা ধরতে। অগন্ত ছাতা ধরলে বিল। নূর মোমের আলোয় মোট পরিণত ১০,৬৫০। দেখা মাত্রই আটকে উঠল রীতিমতো। দুলে উঠল সঙ্গত দৃষ্টি। তীক্ষ্ণ কণ্ঠে ধারা মুহূর্তেই লোপ পেল। প্রবল অবিশ্বাস নিয়ে বলল, এ কি? এত টাকা? কিন্তু আমার কাছে তো এই মুহূর্তে এত টাকা নেই। আপনি এগুলো নিয়ে যান, আমি অল্প করে নেব। বিক্রিত মাল ফেরত নেওয়া হয় না ম্যাম। অগ্নগতে কণ্ঠে আগে ন্যায় গম্ভীর। দুশ্চিন্তায় নূর খেয়াল করল না। চিহ্নিত কণ্ঠে বলল, কিন্তু এখন যে টাকা নেই, কিভাবে নেব? সমস্যা নেই, সুবিধামতো সময়ে পরিশোধ করে দিন। চাচার হাতে দিলেই হবে না? এটা অন্য ফার্মেসি। তাড়াক করে মোমের চোখ বুলাতে নূর। সত্যি তার পরিচিত ফার্মেসি না। বিস্মিত হয়ে শুধালো, এখান থেকে এনেছেন কেন? দোকানে এই ওষুধগুলো ছিল না, অন্য ফার্মেসি থেকে আনা হয়েছে। টাকা ওখানেই দিতে হবে। সহসা গম্ভীর হলো নূর। উদ্দেশ্যহীনভাবে তাকিয়ে রইল ইট গাঁথা ভেজা রাস্তায়। পরক্ষণে ঝাঁকি দিয়ে উঠল। ধপ করে মেঝেতে বসে মোম নামিয়ে রাখলো। এ প্রথমবারের জন্য দৃষ্টি নড়ল অগন্তেই। চমকে উঠল। উঁকি দিয়ে নূরকে দেখার অনৈতিক প্রয়াস করলো। সেকেন্ডের কয়েকের মধ্যেই উঠে দাঁড়ালো নূর। মোমের আলতোয় তার চোখ ঝলসানো রূপে পাশে ভেসে উঠল সাপের ন্যায় সারুরূপ নূপুর। এই নিন, এই রাখুন আপাতত। বাকি টাকা আমি দিয়ে দেব। কিন্তু কোথায় দেব? এখানে যে ফার্মেসি লেখা সেখানে। যুবক গ্রিনে ফাঁকা দিয়ে নূরের নূপুর নিয়ে অল্পলক দৃষ্টিতে তা দেখতে উদাসী কণ্ঠে বলল, রূপার দাম বেড়েছে, এই দিয়ে হয়ে যাবে, আর দিতে হবে না। নূর আচ্ছা বলেই নিচ থেকে ঔষধগুলো উঠিয়ে ওনার প্রান্তে জমা দিয়ে এক দৌড়ে ভেতরে চলে গেল। ঝড়ের মুখে থাকা দিয়ে দরজা লাগিয়ে দিল। আম্মাকে ওষুধ খাওয়াতে হবে। কত দেরি হয়ে গেছে? রাত ১টা পেরিয়ে, তা তো নিশ্চিত, কারণ বাইরে বেরিয়ে দেখেছে পাশে বখাটে
ট্যাপটা বন্ধ হয়েছে। একটা আগে ঘূর্ণিঝড় হলেও ওটা বন্ধ হয় না। নূর মোম রেখে তাড়াতাড়ি করে ১ গ্লাস পানি আনলো। ওষুধ খুলে হাতে নিয়ে নয়নাকে ঢেকে তুলল ডেকে তুলল। বাধ্য বাচ্চার মতো ঘুমের ঘোরে ঔষধ খেতে নিল নয়না। এতক্ষণে শ্বাস স্বাভাবিক হলো নূরের। মোমের আয়ু ফুপাচ্ছে। নূরের চোখে রাজ্যের ঘুম। অলস বদলে বিছানায় থেকে নামলো নূর। ভাতের পাতিল থেকে চামচ বের করে ঢাকনার উপর রাখলো। তরকারি পাতিলের উপর বিশালতা উঠিয়ে দিল। ইঁদুরের উপক্রম বেড়ে যাচ্ছে খুব। মোমের আলতো ফু দিয়ে নিতে বাহিরের লোহার দরজাটা ঝনঝন করে বেজে উঠল। বেজে উঠে নূরের স্পন্দন। দরজার কাছে গিয়ে পর্যাপ্ত কর্কশ কণ্ঠে হাঁ ছাড়ালো, কে আমি? ঔষধ দিয়ে দিলাম যে, একটা একটু খুলুন। নূরের কর্কশ কণ্ঠে জন্য এই কিনা জানা নেই। এবারে লোকটা গলাটা বেশ নরম শোনালো। পুরুষের কণ্ঠ, শক্ত কণ্ঠে সর্বোচ্চ যতটুকু নরম হয় আর কি। ক্ষণিক পূর্বে যা ভয়ে প্রতিরোধ গড়িয়েছিল এই মুহূর্তে তার কণ্ঠের কপাল শিথিল হয়েছে নূর। মোম আর তোলার উপায় নেই। কোনো এক জাদু বলে অন্ধকারে দরজা খুলে বেরিয়ে গেল, অথচ বাহিরে ঝালমোনো আলো। আলোর প্রকটে চোখ কুঁচকে এলো নূরের। পিটপিট করে তাকিয়ে দেখলো টর্চে হাতে দাঁড়িয়ে আছে লোকটা। কৌতূহলবশত এগিয়ে গেল নূর। সে যেতেই বিনা ভূমিকায় নিজের করা পারল পারল যুবক। হাতে টর্চ পাকা দিয়ে এগিয়ে দিয়ে নূরের দিকে তাড়া দিয়ে বলল, ঝড় বাড়ছে, তাড়াতাড়ি ধরুন। নূর ঝটপট টর্চ ধরল। লোকটার নিচে থেকে আরেকটা টর্চ লাইট বের করে এগিয়ে দিয়ে ইশারায় ধরতে বলল। তার ইশারাতেই এত তাড়া ছিল যে নূর কিছুই ভাবরাই সময় পেল না। সে একের পর এক ভিন্ন ভিন্ন লাইট দিতে লাগলো আর নূর সেগুলো নিয়ে মেঝেতে রাখলো। সব দেওয়া শেষ হলে বলল, অন্ধকারে একা থাকবেন না, এগুলো জ্বালিয়ে রাখুন, টা চার্জ আছে। আজকে রাত চলে যাবে। আর কেউ আর কেউ এলে গেট খুলবেন না। বলবেন সকালে আসবেন। দিনকাল ভালো না, চলি। আসসালামু আলাইকুম। তুলুম তাড়াহুড়া চলে গেল লোকটা। নূর কিছুক্ষণ তদ্দাব খেলো। দাঁড়িয়ে থেকে হাতের টর্চ নিয়ে ভেতরে চলে গেল। একটু পরে সে বাকিগুলো নিয়ে গেল। এই কয়েক সেকেন্ডে বৃষ্টিতে ছিটা লেগেছে লাইটগুলোতে। এখন আবারও বসে বসে সেগুলো মুছতে হবে। এরা তার নূরের ঘুম হলো না। আয়াতের সাথে সাথে শেষ কথাও করে মাত্র চোখ বুজেছিল উমা। আমি ঝনঝন করে কানের কাছে ফোনটা বেজে উঠল। বিরক্তিতে তৎক্ষণাৎ চোখে ঘুমর কুঁচকে ফেলল উমা। বালিশের নিচ থেকে ফোন বের করে চোখ বন্ধ রেখে রিসিভ করলো। কানে ধরে চমক বিরক্ত কণ্ঠে বলল, কি হয়েছে আয়াত? এখানেই তো কথা বললাম। আমি আয়াত না, তোর ভাই বলছি। গেট খোল। বৃষ্টিতে চুপসে গেছি। পরিচিত কণ্ঠ পেয়ে ধরফর করে উঠে বসলো উমামা। ফোন সামনে এনে নাম্বার দেখে তখন তন্তধ্বস্ত হয়ে বলল, ভাইয়া তুমি? এত রাতে তুমি বাইরে কেন? ঝড় হয়ে যাচ্ছে তো, কখনো বেরোলে? ১.৫ ঘন্টা আগে। তুই গেট খোল তাড়াতাড়ি। উমামা দৌড়ে গিয়ে বেরিয়ে গেল ঘর থেকে। ধপধপ করে সিঁড়ি বেয়ে নেমে দরজা সামনে গিয়ে থামলো। আশেপাশে তাকিয়ে চোরের মতো ধীরে ধীরে দরজা খুললো। খেয়ালের সাথে সাথে হুড়মুড় করে ভেতরে ঢুকলোই উমামায়। ভেজা চুল ঝাড়তে ঝাড়তে মেজে ভিজিয়ে ফেললো। উমামা তাজ্জব হয়ে বলল, এ কি হাল করেছো ভাইয়া? ভিজে তো পুরো চুপসে গেছো। কোথায় গিয়েছিলে? একটা কাজ করছি। তুই এত জেগে আসে রাতে জেগে আসিস কেন? থমথম খেয়ে গেল মামা। দ্রুত নিজেকে সামলে নিয়ে বলল, জেগে আসি কই? তুমি তো কল দিয়ে ঘুম ভাঙিয়ে দিলে। উমামা তাকাচ্ছে না। বারবার পলক ফেলছে শুধু। উমামাই মাস্ক খুলল। ভে- ভেজা চুল আঙুলের সাহায্যে পেছনে উড়াতে পারতে শান্ত স্বরে বলল, উবাইদ ইবতিয়াজের মেয়ে একটা প্রাইভেট মাস্টারের সাথে প্রেম করিস? তোর প্রতিমন্ত্রী বাপ জানলে বেচারি। তো এইটুকু বলেই সিঁড়ি উঠতে লাগলো উমাইল। উমারা রক্ত জমিয়ে ভেতরের জন্য এতটুকু যথেষ্ট। কয়েক পলক পাথরের মতো দাঁড়িয়ে থেকে শেষ উমাইয়ের উদ্দেশ্য কাগজের করে বলল, উবাইদ ইবতিয়াজের ছেলে হয়ে এত রাতে ঘুরে বেড়ায়, তো প্রধানমন্ত্রী বাপ জানলে তুমিও বাঁচবা না ভাইয়া। সিঁড়ি উঠতে উঠতে হেসে ফেলল উমাইয়ের। কোনো উপায় না পেয়ে পাজি মেয়ে এখন হুমকি দিচ্ছে। উমাইয়ের তো এমনিতেই কিছু বলবে না কাউকে। সে যদি জীবনের প্রথম অচেনা মেয়ের কণ্ঠস্বর শুনে ঝড়ের রাতে বেরিয়ে যেতে পারে, ফার্মেসি মালিকের ঘুম থেকে টেনে তুলে জোর করে দোকান খুলিয়ে ঔষধ নিতে পারে, সর্বোপরি একটা টিনের ঘরে সাদামাটা মেয়েকে একবার দেখেই মন দিতে পারে, তবে উমামা
কেন প্রাইভেট পড়ানো ছেলেকে ভালোবাসতে পারবে না? রোজগার হালকা হওয়া, নিজের কথা। বিলাসিতা এমনিতেও স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। গতরাতে ঝড়ে প্রকৃতি উল্টাপাল্টা হয়ে গিয়েছে যেন। পিচ ঢাকা রাস্তা জুড়ে গাছের পাতা, শুকনো ডালের ছড়াছড়ি, বিষণ্ণ আকাশ, বিস্ময়ক নূর। সারা রাত নির্ঘুম কাটে তার। সকালে উঠতে ভীষণ দেরি, ভার্সিটি যাওয়া হলো না। টিউশনে গিয়ে শোনে বাড়িতে কেউ নেই। আশ্চর্য হলো নূর। একটা মানুষের পড়তে আসতে বলে নিজেরাই উধাও হয়ে যাবে। এই যে নূর কষ্ট করে ৩০ টাকা বাঁচানোর জন্য ৪০ মিনিট হেঁটে পড়তে এলো মেঘের ফাঁক গালে আসা তপ্ত রোদে চুলগুলো পুড়িয়ে ফেললো। সেসবের কোনো দাম নেই। এমন অভিজ্ঞতা নতুন না। এর আগেও ৪ বার একই কাজ করেছে এই বাড়ির লোকেরা। প্রতিবার কিছুই করতেছে ও বলতে পারেনি নূর। ২ ঘন্টা পাড়িয়ে ৬,০০০ টাকা বেতন পায়। আম্মা ও ওষুধের টাকা এখান থেকেই আসে। টিউশনের যে যুগ, একটা গেলে আরেকটা পেতে পেতে না খেয়ে মরতে হবে। অতঃপর খুঁজে বুঝে মেনে নেওয়া ছাড়া উপায় নেই। রোদ নেই অনেকক্ষণ যাবৎ। ২ মিনিট হলো মেঘ ডাকছে। গুড়মুড় শব্দে পাখিরা বিক্ষিপ্ত প্রাপ্তভাবে উড়াউড়ি শুরু করলো মাথার উপর দিয়ে। তাতেই একজন উঠতে উঠতে নূরের মাথার উপর এসে প্রাকৃতিক ডাকে সাড়া দিল। ডান হাতে উপর আঠালো চকচকে কিছু অনুভব করতেই সেই দিকে তাকালো। অমনি চোখ মুখ কুঁচকে এলো নূরের। ব্যাগ হাতে পাঁজর পাঁজর বোতল বের করে দেখলো সামান্য একটু পানি আছে। সিপি খুলে সেইটুকু হাতে ঢালতে বোতলের উপর করে ধরলো হাতের উপর। তক্ষুনি এক মহিলা হরবড় করে সে ধাক্কা দিয়ে সামনে পানিটুকু রাস্তা গায়ে ফেলে চলে গেল। নূর আর বিরক্ত হলো না। এইবার সে হতাশ। ফেস করে শ্বাস ফেলে খালি বোতল ফেলে দিল রাস্তায়। অমনি মনে পড়লো ওই একটাই বোতলই বেঁচে আছে। একটা হারালে ২০ টাকা খরচ করে পানির বোতল কিনতে হবে। তক্ষুনি রাস্তা থেকে বোতলটা উঠিয়ে ব্যাগে রাখলো নূর। উঁকি দিয়ে দেখলো টিস্যু আছে কি না। নেই। কাজের সময় কিচ্ছু পায় না সে। এদিকে ওদিকে তাকিয়ে পাতা খোঁজ করতে লাগলো। প্রকৃতির শেষ ভরসা। আচমকা মাখা হাতে প্রবল টানা অনুভব করলো নূর। এতটাই প্রবল যে মনে হলো হাতটা সন্ধি থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে বোধহয়। হকচকিয়ে হয়ে পাশে তাকালো নূর। আকাশি রঙের চেকচেক একটা শার্ট পরা যুবক মাস্ক পরে অপলক তাকিয়ে আছে তার দিকে। চোখে কিছুটা ভীতি, আতঙ্ক। নূর কিছু বলার আগেই ও অস্থিত কণ্ঠে বলল, "কি করছেন কি? এক্ষুনি তো গাড়ির নিচে পড়তেন। এভাবে কেউ হাঁটে?" যুবকটির অস্থিরতা দেখে অবাক হলো নূর। বক্ষপিঞ্জরে হাঁপারের ন্যায় ওড়না পড়েছে। সাথে আবহাওয়াতেও বিন্দু বিন্দু ঘাম জমছে কপালে। নূরের কপালে হালকা ভাঁজ পড়ল। কৃতজ্ঞতার চিত্তে বলতে চেষ্টা করল, আমি আসলে একটু অন্যমনস্ক ছিলাম। বাঁচানোর জন্য ধন্যবাদ বলে হন হন করে সামনে এগোতে লাগলো নূর। যুবকটি টানে এখনো সে ফুটপাতে। হাঁটতে হাঁটতে আচমকায় চোখ পড়ল ডান হাতে। রীতিমতো আটকে উঠল নূর। পাখির তাকৃত মল লেপ্টে আছে হাতের পিঠে জুড়ে। তার চেয়েও ভয়ঙ্কর বিষমল অর্ধেক হাঁস পেয়েছে। ঘটনা বুঝতে ২ সেকেন্ড লাগল না নূরের। ঝট করে পেছনে ফিরে তাকালো। ছেলেটা এখনো ঠায় দাঁড়িয়ে আছে। তাকিয়ে আছে নূরের দিকে। নূর দৌড়ে ফিরল তার কাছে। গিয়েই আগে হাতের দিকে তাকালো। যা ভেবেছে তাই। তার হাতের ময়লা এখনো ছেলেটার হাতে মাখামাখি হয়ে আছে। অথচ লোকটার সেদিকে খেয়ালই নেই। সমস্ত ধ্যান খেয়াল নূরের উদ্ভ্রান্ত চোখ জোড়ায়। ওদিকে নূরের খেয়ালই নেই তার সমহীন দৃষ্টিতে। তাড়াহুড়া করে বলল, "আপনি কোথাও যাবেন না। এখানেই দাঁড়ান, আমি আসছি।" যেমন দৌড়ে এসেছিল তেমনি দৌড়ে চলে গেল নূর। এদিকে ওদিকে দেখে দ্রুত রাস্তা পার হলো। তাড়াহুড়া আবারও রিকশার নিচে পড়তে পড়তে বেঁচে গেল। অমনি চমকে উঠল উমাইর। এই মেয়ে কি একটুও দেখে চলতে পারে না? কাজে কর্মে বাচ্চাও ফেল। অথচ কথাবার্তা বলে গুরুজনদের মতোই। উমাইর প্রস্তুত নিয়ে দাঁড়িয়ে রইল। কোনো গাড়ি নূরের কাছে দিয়ে গেলেও তার লাইসেন্স বারটি ব্যবহার করবে। ওপাশে বিল্ডিংয়ে সিসিটিভি আছে। প্রমাণের অভাব হবে না। ইচ্ছে তো করছে এক দৌড়ে পাশে গিয়ে দাঁড়াতে। কিন্তু মেয়েটা এমন করে বলে গেল, নড়তেও ভয় হচ্ছে উমাইরের। নূরে ফিরে এলে ৩ মিনিটের মাথায়। হাতে মিনারেল ওয়াটারের বোতল। উমাইর সামনে এসে বোতল খুলতে লাগলো। শক্তি ছিপি খুলতে পারছে না। চোখ মুখ কুঁচকে একেবারে খালি হাতে না পাওয়ায় ওড়না পেঁচিয়ে খোলার চেষ্টা করলো। তাতেও খুব একটা সফল হচ্ছে না। উমাইর তার কসম দেখে মাস্কের ভেতরেই ফিক করে হেসে ফেলল। বলল, "আমাকে দিন, আমি খুলে দিচ্ছি।" হাত বাড়িয়ে বোতল নিয়ে উদ্যত হতেই ছিটকে এক
কদম পিছিয়ে গেল নূর। বোতল নিজের দিকে সরিয়ে এনে সাবধান করে বলল, একদম হাত দেবেন না। দেখছেন না হাতে পাখির গু দিয়ে মাখামাখি হয়ে আছে? ওই হাতে বোতল ধরতে চান কেন? কোন হিসেবে? উমাইর অবাক নয়নে নিজের হাতে তাকালো। আশ্চর্য হলো, সঙ্গে সঙ্গে হতভম্বিত কণ্ঠে বলল, এ কি? আমার হাতে এসব কি করে এলো? ফোঁস করে শ্বাস ফেলেন নূর। যে ২ কদম পিছিয়ে ছিল তা এগিয়ে এলো, মলিন কণ্ঠে বলল, আমার হাতে ছিল। আপনি সেখানে হাত দিলেন, এখন আপনার হাতেও লেগে আছে। উমাইল তাকালো নূরের হাতে। আনমনে বিড়বিড় করে উঠল, গুয়ের ভাগ্য আমার চেয়েও ভালো। কিছুই বললেন? না, কিছু বলিনি। কয়েক মুহূর্ত মেরে থেকেও আবার বলল, আমার কাছে রুমাল আছে, ওটা দিয়ে মুছে নিচ্ছি আমি। আপনি ব্যস্ত হবেন না। কি বলছেন? রুমাল দিয়ে মুছলেই হবে? এটা তো খাবারের ঝোল না, রীতিমতো গু। পানি দিয়ে ধুতে হবে। আপনি দাঁড়ান, আমি খোলার ব্যবস্থা করছি। এদিক ওদিক তাকাতে লাগলো নূর। উমাইর আর বাধা দিল না। চড়ুই পাখির মতো ছোটাছুটি দেখতে ভালো লাগে। বাম হাত পকেটে ঢুকে একদৃষ্টিতে দেখতে লাগলো মেয়েটার পাগলামি। নূর আশেপাশে কাউকে না পেয়ে আবার দৌড়ে ওই দোকানে গেল। দোকানদারকে বোতল দিয়ে আলতো করে বলল, মামা, বোতলটা একটু খুলে দিন না। আমি খুলতে পারছি না। দোকানদারটা বোতল নিল। ছিপি খুলে দিতে দিতে বললেন, আর কিছু লাগবে? নূর দ্রুত না বলে চলে এলো। উমাইয়ের কাছে এসে বোতল বাড়িয়ে দিল। মৃদু মৃদু হাঁপাতে বলল, এই নিন, এটা দিয়ে হাতটা ধুয়ে নিন। উমাইল নিল না। ওভাবে দাঁড়িয়ে রইল। ভ্রু কুঁচকে তাকালো নূর। তার স্বভাব সুবল কাট কণ্ঠে বলল, কি হলো? নিচ্ছেন না কেন? নিন। নাকি গু মেখে থাকতে ভালো লাগছে? উমাইল ফিক করে হেসে ফেলল। নূর আবারও ভ্রু কুঁচ ভ্রু আবারও কুঁচকে গেল তার হাসি দেখে। উমাইর সামলালো নিজেকে। হাসি থামিয়ে শান্ত স্বভাবে বলল, আমার বাম হাতে কাটা, বোতল ধরতে পারবো না। নূর তার কাটা হাতে দেখার উদ্দেশ্য তাকালো। পকেটে থাকায় দেখতে পারল না। বলল, আচ্ছা, সমস্যা নেই। আপনি হাত বাড়ান, আমি ঢেলে দিচ্ছি। উমাইর বাধ্য ছেলের মতো হাত বাড়ালো। নূর একটু একটু পানি ঢালতে লাগলো। উমাইর হাত নাড়ায় না, শুধু পেতে রাখে। ওদিকে পানি 1/4 শেষ। নূর বিরক্ত হয়ে বলল, শুধু ধরে রাখলে হবে? হাত কসলান, ময়লা পরিষ্কার হতে হবে তো। উমাইয়ের ঘোর কাটল। দ্রুত দৃষ্টিতে ফিরিয়ে নিয়ে হাত ধুলেন। পরিষ্কার হলো। নূরের হাত থেকে বোতল নিয়ে নিল। অবাক নয়নে তাকালো নূর। কিছু বলার আগে উমাইয়ের পকেট থেকে বাম হাত বের করে নূরের ডান হাত তুলে ধরে তাতে পানি ঢালতে লাগলো। নূরের বিস্ময়ক তখন আকাশ শেষ। স্তব্ধ হয়ে চেয়ে আছে সামনে দাঁড়ানো ছেলের নির্বিষ্ট নয়নে। বিস্ময়ক এতটাই যে বেশি, উমাইয়ের হাতে কাঁটাটা লেশমাত্র নেই তাও খেয়াল করল না। উমাইয়ের শুধু পানি ঢেলে ক্ষন্ত হলো না, বৃদ্ধা আঙুল দিয়ে আলতো করে ঘেঁষে পরিষ্কারও করে দিল। নূর এতটাই বিস্ময়িত যে তার হাত সরিয়ে নিতেই ভুলে গেছে। যখন হুঁশ হলো উমাইরা তখন কাজ সেরে ফেলেছে। নূরের হাত পরিষ্কার ঝকঝকে। উমাইয়ের বোতল এগিয়ে দিয়ে নিজের দায়িত্ব বলল, আপনি আমার হাত ধুয়ে দিলেন, আমিও দিলাম শোধবোধ। নূর ততক্ষণে চোখ নামিয়ে নিয়েছে। লজ্জায় মাটিতে ঢুকে যেতে ইচ্ছে করছে তার। আলতো করে বোতল নিয়ে ছিপি লাগলো ব্যাগে ঢুকিয়ে মিনমিন করে বলল, আসি। আপনি বোধহয় আমাকে চেনেননি, তাই না? নূর চমকে তাকালো। তীক্ষ্ণ দৃষ্টিতে খানিকক্ষণ তাকিয়ে থেকে মনে মনে বলল, কেন? সিনেমায় নায়ক যে চিনবে, নিজে ভার্সিটি টিচারদের চেহারা মনে থাকে না? আর তো মুখে আওড়ালো সম্পূর্ণ ভিন্ন সুর, জি না। আপনাকে কি আমার চেনা কথা ছিল কিনা জানি না, তবে চেনাও অস্বাভাবিক। খুব বেশি না, সামান্য। অন্ধকারে দেখতে আপনি হয়তো। নূর ঝট করে উপরে পাশে তাকালো। বলল, অন্ধকার কোথায়? দিব্যি আলোয় ঝলমল করছে। উমাইর নিঃশব্দে হাসলো। শান্ত মেলাইয়ের স্বরে বলল, এখানকার কথা বলছি না, কাল রাতের কথা বলছি। কাল রাত শুনেই মস্তিষ্কে জোর দিল নূর। বেশি বলার প্রয়োজন করতে হলো না। একটু ভাবতেই মনে পড়ল। মৃদু উচ্ছ্বাস নিয়ে বলল, ও, মনে পড়েছে। কালকেই তো আপনি ঔষধ দিয়ে গেছেন, তাই না? আমি একদম ভুলে গিয়েছি। পরিচিত মানুষ পেয়ে এই প্রথম খানিক হাসি রেখা রেখা দেখা দিল নূরের ঠোঁটের ভাঁজে। গোলাপি রঙের পাতলা দুটো ঠোঁট মাঝে মাঝে তিল তিল করে কেঁপে ওঠে। উমাইয়ের ক্ষণকাল এক দৃষ্টে তাকিয়ে থাকে, চোখ নামিয়ে নিল। নিষেধে প্রতিটান বাড়াতে নেই। নূরের লজ্জা কেটে গিয়েছে। হাসি মুখ করে বলল, আপনি কাজ ছেড়ে এখানে কি করছেন? সবুজ চাচা কিন্তু খুব কড়া। ফাঁকিবাজি একদম মেনে নেবে না। ফাঁকি ফাঁকি দিচ্ছি না,
এদিকে ডেলিভারি ছিল। ও আচ্ছা, আপনি কি বাড়ি যাচ্ছেন? হ্যাঁ, কিন্তু তার আগেও একবার সামনের সুপার শপে যেতে হবে। কেনাকাটা করবেন? হ্যাঁ, বেশিক্ষণ লাগবে না, না। শুধু কিনবো। আপনি ক্রাউড ডিজাইন করেন নাকি? নূর মলিন হাসল। চোখ রেখে বিস্ময়কর কণ্ঠে বলল, জি না, ওসবের সময় নেই। গতরাতে ঝড়ে টিন ফুটো হয়ে গেছে কয়েক জায়গায়। এখন সরাই করার টাকা নেই। তাই ভাবলাম ক্রে দিয়ে আপাতত কাজ চালাই। উমাইয়ার মন দিয়ে শুনল প্রতিটা শব্দবাক্য। মুগ্ধতা আরও এক ধাপ বাড়িয়ে বুঝলে অপরূপ কি অবলিয়ম তার অবস্থা কথা বলে দিল। গরিব বলে না হয় আছে কুণ্ঠা, নাই লজ্জা। একটুখানি ইতস্তও করল না। এত গুণ সে সইবে কেমনে? সে যে নিস্তার্দ বেগুনি করে এক ছেলে। নূর আবারও হাসি বলে পা বাড়ালেন। ধীরে ধীরে হাঁটছে সে, যেন না ফিরলেও কোনো অসুবিধা নেই। উমাইয়ের লম্বা পা চালিয়ে তার পাশে গিয়ে দাঁড়ালো। দেখলো নূর থামল না। হাঁটতে হাঁটতে শুধালো, কোথায় যাচ্ছেন? আপনার সাথে। তরিং ভাঁজ পড়ল নূরের কপালে। তীক্ষ্ণ কণ্ঠে বলল, কেন? একই রাস্তা তো, তাই ভাবলাম একসাথেই যাই। নাকি আপনার সামান্য ডেলিভারির উম ম্যানে ম্যানেজ পাশেই হাঁটতে অসুবিধা হচ্ছে? ছি ছি ছি, তা হবে কেন? ঝটপট জবাব দিল নূর। বাঁকা হাসল উমাইর। ইচ্ছে করেই কথাটা বলল। দুপা দেখে একটুখানি নিশ্চিন্ত মেয়েটা। আরও যাই করুক, পেশা দেখে মানুষ বিচার করবেন না। জীবনে মানুষ খুব বেশি না দেখলেও যা দেখেছেন তাতেই চিনতে পারে সে। পরবর্তী কিছু মনে না করলে একটা কথা জিজ্ঞেস করি? হুঁ। আনমনিয়া জবাব দিল নূর। আপনার নামটা কি জানতে পারবেন? আমার নাম নূর। পুরো নাম নূর এ জাহান। জাহান জাহান জাহান। অপমানে কয়েকবার বিড়বিড় করে আওড়ালেন উমাইর। উচ্চারিত হয়ে বলল, আমার নাম উমাইর বলেই প্রদামগুলো সে অতি উত্তেজনায়। এ কী করে ফেললো? মেয়েটা চিনে ফেলবে না তো? নিশ্চিন্ত হয়ে বলল, আচ্ছা, আপনি কি দেশের বর্তমান প্রধানমন্ত্রীকে চেনেন? নূর ঝক করে ঘা ঘুরিয়ে তাকালো। এই সময় এই প্রশ্ন কোনো মানে খুঁজে পাচ্ছে না। হাঁটা থামলো এক মুহূর্তের জন্য। পরক্ষণই আবারও হাঁটতে শুরু করলো। উদাসী কণ্ঠে বলল, পাড়ার প্রতিবেশীদের ঠিকঠাক চিনি না। আর প্রধানমন্ত্রী? কিন্তু হঠাৎ এই প্রশ্ন করছেন কেন? উমাইয়ের জবাব দিল না। সম্পূর্ণ ভিন্ন আরেক প্রশ্ন করে বসলো, চেনেন না? বাহ, তার মানে নিশ্চয় তার ছেলেকেও চেনেন না, তাই না? বাবাকেও চিনি না, ছেলেকেও চিনব কি করে? তার যে ছেলে আছে তা তো জানিই না। উমাইরা যে বিশ্বাস স্বস্তি পেল। একটানে মুখে মাস্ক খুলে বুক ভরে শ্বাস নিতে লাগলো। করোনার সময় মাস্ক পরবে না বলেই বাড়ি থেকেই বেরোতে না, অথচ আজ টানা 2 ঘন্টা মাস্ক পরে আছে। আর কিছুক্ষণ থাকলে দম আটকে মরতো নিশ্চিত। নূর একবার আর চোখে তাকালো। সে তাকাতেই কাল হয়ে হলো তার পূর্ব অভিজ্ঞতা বলে যে ছেলের চোখ সুন্দর আর মুখে বাকি অংশ কখনোই সুন্দর হবে না। বিশেষ করে যার মাস্ক পরে থাকে। মাস্ক খোলার পর মনে হলো অন্য কারো চেহারা এনে বসিয়ে দেয়। নূরের যাবতীয় ধ্যান ধারণাতে এক লম্বা ভুল প্রমাণ করে দিল ছেলেটা। মেহনীন গায়ের খোঁচা খোঁচা দাড়ি, বাদামি ঠোঁট, সরু নাক, সবাই দল বেঁধে হারিয়ে দিল ওই জোড়া সমুদ্রের গভীর চোখের সৌন্দর্য। ঘোর লাগিয়ে দিল নূরের নরম বাহুতে। হ্যাঁচকা টান পড়তেই সে ঘোর ছুটে গেল। ভেসে এলো উমাইরের অতীত সব সতর্ক কণ্ঠ। সাবধানে জাহান, অ্যাক্সিডেন্ট করবেন তো। নূর ঝট করে দৃষ্টি সরালো, অন্যদিকে তাকিয়ে হাঁটতে লাগলো। উমাইর নূরের বাম পাশে এসে দাঁড়ালো। এই মেয়ে ভরসা নেই। গাড়ির সাথে কোনো গোপন ভাব আছে এর। তাই তো বারবার গাড়ির নিচে পড়তে চায়। কয়েক কদম নীরবে চলল দুজনে। হঠাৎ নূর চলা থামলো। একেবারে থামবার মতো স্থির হয়ে মৃদু চেঁচিয়ে উঠল, এই এই দেখুন তো, আমার মাথায় আবার উম হাগু করে দিয়ে গেল কিনা। কি যে পড়ল? উমাইর নূরের মাথায় তাকালো। লম্বা লম্বা হওয়ায় নূরের মাথা তার কাঁধেও নিচে। মুচকি হেসে বলল, কিছু নেই জাহান। তাহলে টুপ করে কি পড়লো? নূরের কণ্ঠে অবিশ্বাস্য। গাছের পানি পড়েছে। গতরাত বৃষ্টি হলো না, তাই পানি। উপরে তাকিয়ে দেখুন। নূর আস্তে আস্তে উপরে তাকালো। তাকাতেও ভয় হচ্ছে। ওগুলো ও গু চোখে পড়তে আর রক্ষে নেই। পিট পিট করে তাকিয়ে দেখলো বিশা বিশালাকার আম গাছ একরাশ স্নেহ নিয়ে আড়াল করে দেখছে তাদের। পাতায় পাতায় পানি ফোটা। নূর তবুও নিশ্চিন্ত
হতে পারল না। অনুরোধ করে বলল, "আপনি তাও আরেকবার দেখুন।" উমাইরা হেসে ফেলল। মাথায় হাত দিয়ে নূরের সামনে ধরে বলল, "এই দেখুন বৃষ্টির পানি।" উমাইরা হাত স্বচ্ছ পানি দেখে সাহস করে নিজের মাথায় হাত রেখে রাখল নূর। সেটাও রাখল কাঁপতে কাঁপতে। নিজের হাতও পরিষ্কার দেখে স্বস্তির শ্বাস ফেলল। উমাইয়ের দিকে তাকিয়ে আচমকাই মিষ্টি করে হেসে আবারও চলতে লাগল। উমাইরের মনে হলো দুটো স্পন্দন দুম করে হারিয়ে ফেলল সে। এই রোগী মেয়েটা হাসতেও পারে, গোলাপের পাপড়ির মতো ঠোঁট দুটো দিয়ে কড়া কড়া কথা বলার ছাড়া আরও কিছু করে। এ যে মেঘ না চাইতেও জল। হাঁ করে কতক্ষণ দাঁড়িয়ে থেকে সামনে তাকিয়ে দেখলো নূর গুটি গুটি পায়ে হাঁটতে হাঁটতে অনেক দূরে চলে গেছে। উমাইর একটু ছুটে গিয়ে ধরলো তাকে, পাশে দাঁড়িয়ে পায়ের দিকে তাকালো। হিসেব করে পা ফেলে মিলিয়ে দিল নূর এক কদম সাথে নিজের কদম। এক কদমে চলতে পেরেই সে মারাত্মক খুশি। এতে খুশি যে তার দেখা দেখি আকাশের মনও ভালো হয়ে গেল। বিষণ্ণতায় ভুল খিলখিল করে হেসে উঠল, না বুঝেই বাড়িয়ে দিল গরম। তপ্ত রোদের জ্বালান্ত লাগলো নূর। উমায়ের খেয়াল নেই গরমে, রূপের আগুনেই যে সে পুড়ে ছাই। বন্ধুরা, পরবর্তী গল্প পেতে আমার চ্যানেলটা অবশ্যই সবার আগে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।